আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাইকিয়াট্রিক নার্সিং অনলাইন ক্লাস। গত ক্লাসে আমরা পড়েছিলাম ইন্ট্রোডাকশন অফ সাইকিয়াট্রিক নার্সিং, ডেফিনিশন অফ সাইকিয়াট্রিক নার্সিং ও অন্য টপিকগুলো আমরা সাথে পরিচয় পর্বের সাথে শেষ করেছিলাম। তো আজকে আমরা পড়ব পার্সোনাল ক্যারেক্টারিস্টিক অফ সাইকিয়াট্রিক নার্স। একজন সাইকিয়াট্রিক নার্সের কী কী গুণাবলী থাকা প্রয়োজন। প্রথমত তো এজ এ নার্স হিসেবে, এজ এ ম্যান হিসেবে অবশ্যই রেসপন্সিবল হতে হবে এবং অনেস্ট হতে হবে, যেটা আমাদের কোয়ালিটি অফ নার্স, ঠিক আছে, তার মধ্যে ছিল। তো স্পেশালি ওইটার সাথে আমাদের যে জিনিসগুলো আমাদের সাইকিয়াট্রিক নার্সের প্রয়োজন সেগুলো আমরা একটু অ্যাড করব। যেমন এক নম্বর বলতেছি পেশেন্স, অবশ্যই দয়ালু হতে হবে। তো সাইকিয়াট্রিক পেশেন্ট একটা সময় তো অবুঝের মতো হয়ে যায়, তখন তাদেরকে তাদের প্রতি এবং পেশেন্সি হতে হবে এবং মানে ধৈর্যশীল হতে হবে অবশ্যই। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ ক্যারিং অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউড আমরা জানি যে অ্যাটিটিউডটা হলো আচরণ। আমাদের এই আচরণটা আমাদের এমন হতে হবে যেটা পেশেন্ট এবং টলারেট করতে পারে। এবং দেখা যায় অনেক সময় আমাদের এই সাইকিয়াট্রিক পেশেন্টগুলো অ্যাবনর্মাল বিহেভিয়ারের কারণে তারা আরও বেশি খারাপের দিকে চলে যায়। তো আমাদের অ্যাবনর্মাল বিহেভিয়ারটা না করে আমাদের তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে হবে এবং তার ফলে একটা ভালো আচরণ এবং তাদের মধ্যে রিলেশনশিপটা ভালো গড়ে তুলতে হবে। ম্যাচুরিটি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। ম্যাচুরিটি মানে পরিপক্কতা এবং সেলফ ডিসিপ্লিন, এবং সবাই নিজেদের মধ্যে একটা সুন্দর মানে নিয়মিততা তৈরি করতে হবে যে আমি পেশেন্টকে কোন সময় তার অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তার দিব এবং তার সবার সাথে কী ধরনের আচার আচরণ আমার করা যাবে বা কী করা যাবে না, সেটা আমাদের একটা লিগাল ইথিক্স আছে, সেটা আমাদের মেনে চলতে হবে। কিন্তু ইম্যাচিউর আচার আচরণ করলে তখন কিন্তু পেশেন্টও আরও বেশি ডিসঅরিয়েন্টেড হয়ে যাবে। 4 নাম্বার আছে প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। আমরা প্রতিনিয়তই যে কোনো কাজে অনেকগুলো প্রবলেমের ফেস করি, সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমাদের অবশ্যই ক্রিটিক্যাল থিঙ্কিং প্রয়োজন। কারণ হলো তীক্ষ্ণ বুদ্ধি যদি না থাকে আমাদের সেই সম্মানের সহজটাই করতে পারি না। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমাদের এই করোনার সময় 5টা শ্বাসকষ্টের রোগী চলে আসলো। এই ক্ষেত্রে আপনি কি করবেন? 5টাই শ্বাসকষ্টের রোগী। তো এখন আপনি কাকে, আমার অক্সিজেন লেভেল সবই আছে, 5টাই আমার অক্সিজেন সিলিন্ডার আছে, ফেস মাস্ক আছে, আমি কাকে দেব? ইউ উইল বি আইডেন্টিফাই দ্য সিরিয়াস পেশেন্ট, দ্যাট মিনস ইউর অবজারভেশন অ্যান্ড ইউর আই ভিশন। কারণ হলো যে আপনি দেখবেন যে পেশেন্টের ট্রায়াস করবেন, যে নির্ণয় করবেন যে কোনটার জন্য অক্সিজেন খুব বেশি নিডেড, সেই পেশেন্টটাকে আপনি দেবেন। নিডেড সবটি, কিন্তু বাট একটু আগে একটু পরে। দ্যাট মিনস ক্রিটিক্যাল থিঙ্কিং। দ্য ইফেক্টিভ ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল থাকতে হবে। সাইকিয়াট্রিক নার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ ভার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন। আপনার যদি ভার্বাল কমিউনিকেশন তার সাথে ভালো থাকে তাহলে আপনি ওই সাইকিয়াট্রিক পেশেন্ট আপনি যা বলবেন তে সমস্তই সে গ্রহণ করবে। তারপর হচ্ছে গুড জাজমেন্ট, স্পেশালি স্ট্রেসফুল সিচুয়েশন। আপনার অবশ্যই তো জাজমেন্টটা অবশ্যই ভালো হতে হবে, কারণ জাজমেন্ট যদি আপনার ভালো না হয় তাহলে দেখবেন পেশেন্টের সাথে আপনিও খারাপ ব্যবহার করতেছেন, তো পেশেন্টও আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে। আর সঠিক সময় সঠিক মেডিকেশন, অন্য থেরাপি, আমাদের এই সাইকিয়াট্রিক পেশেন্টের কিন্তু মেডিকেশনের চেয়ে সবচেয়ে বেশি ইফেক্টিভ করে সাইকোথেরাপি, ইসিটি, সোশিয়াল থেরাপি, অন্যান্য থেরাপিগুলো খুব বেশি কাজ করে। তো এই জন্য আপনাদের অবশ্যই গুড জাজমেন্ট, কোন সময় কী কাজ করব সেটা আমাদের নিজেদের মধ্যে তৈরি করে নিতে হবে। স্পেশালি স্ট্রেসফুল সিচুয়েশন, স্ট্রেসফুল যে সমস্ত জায়গায় কঠিনতর, যেমন
আমি অনেক সিচুয়েশন আমি ফিল করছি। তো সাম্প্রতিক কিছুদিন আগে আমি আইসিইউতে একটা ডিউটি করতেছিলাম। সেই সময় আপনার 4টা পেশেন্ট আপনার হলো সেন্ট্রাল অক্সিজেন পায় এবং আরও 5টা পেশেন্ট সিপাপ মেশিনে দেওয়া, বা আপনাকে বলতেছে এই মেশিনে দেওয়ার কারণে তো পেশেন্টগুলা সবগুলাই খারাপ। তো এখন খারাপ বলতে বোঝাচ্ছি যে আপনার আইসিইউ মানে কি খারাপের, মানে আমরা বলি যে সে মৃত্যুশয্যায় অলরেডি এক ধাপ এগিয়ে রয়েছে। তো এই সময় 2টা পেশেন্ট আছে স্ট্রেসফুল সিচুয়েশন, যেমন 2টা পেশেন্টেরই ব্লাড প্রেশার খুবই হাই। তবে এখন আমি এই সময় কোন মেডিকেশন দিব, এবং ডক্টর অর্ডার দেওয়া আছে, ডক্টর যে আছে উনিও অত বেশি এক্সপার্টনেস না। তো এখন আমি কি করব, এই সিচুয়েশনে আমি 2টা পেশেন্টকে নিজের দায়িত্বে মেডিকেশন দিয়ে অবজারভেশন করলাম, আর বাকিগুলো আমি একটু কম যত্ন নিলাম। তাহলে কি হলো, দেখা গেল যে আমার এই 2টা পেশেন্টই আস্তে আস্তে যখন রাত 4টা বাজলো তখন কি হলো, সুন্দরভাবে আবার ফিডব্যাক ফিরে আসলো, আর অন্যান্য পেশেন্টগুলোও খুব স্মুথলি হলো। আমি যদি এই 2টা পেশেন্টের কাছে গুরুত্ব না দিতাম বা বেশিরভাগ যদি সেখানে অবজারভেশন না থাকতাম, হয়তো পেশেন্ট 2টা খারাপ হতে পারতো। তো এই যে সিচুয়েশন, এটাকে বলা হয় যে স্ট্রেসফুল সিচুয়েশন। 2টা পেশেন্ট খারাপ হয়ে গেছে, এখন তুমি কি করবে? হ্যাঁ, একটা পেশেন্ট ইচ্ছা করলেও তুমি চাইলেও ভালো করতে পারবে না, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টাটা সবসময় করে যেতে হবে। তারপর বলতেছে গুড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। অবশ্যই একজন সাইকিয়াট্রিক নার্সকে ফিজিক্যালি এবং মেন্টালি খুব ওয়েল ডেভেলপড হতে হবে, কারণ পেশেন্ট এই সময় আপনাকে এসে অনেক কথা বলবে। কিছু কিছু পেশেন্ট আছে যে গালি দেয়, কিছু কিছু পেশেন্ট এসে বা ভাবে যে সেই আপনার সব, আবার কিছু কিছু পেশেন্ট আছে দেখবেন খাবে না। হ্যাঁ, এই জন্য আপনাকে সবসময় ফিজিক্যালি এবং মেন্টালি খুবই আপনার কি হতে হবে, ওয়েল হতে হবে। কারণ এই সময়গুলা আমাদের মানে এই যে ওয়ার্ড সবচেয়ে ডিফিকাল্ট হলো আপনার সাইকিয়াট্রিক পেশেন্ট ম্যানেজ করা। তারা একেবারেই আপনাকে বুঝবে না। তবে হ্যাঁ, যদি কোনো পেশেন্ট আপনাকে ট্রাস্টফুল হয় তাহলে দেখবেন খুব ইজিলি পেশেন্টকে আপনার সাইকোথেরাপি দিয়ে খুব দ্রুতই রিকভার করতে পারেন। তাহলে আজকে আমরা কি কি পড়লাম, যে সাইকিয়াট্রিক নার্সের কি কি গুণাবলী থাকা যায়। আমরা প্রথমে বলবো অনেস্ট, রেসপন্সিবল, তারপর সিম্প্যাথি থাকতে হবে, এমপ্যাথি থাকতে হবে, এডুকেটেড থাকতে হবে, পেশেন্স থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং, এ ক্যারি, এই অ্যাটিটিউড, ম্যাচুরিটি অ্যান্ড সেলফ ডিসিপ্লিন, প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, effective verbal and written communication skill, good judgment, and especially in stressful situation. তারপর এডুকেশনাল, গুড ফিজিক্যাল অ্যান্ড সাইকেল অ্যান্ড মেন্টাল হেলথ থাকতে হবে। পরবর্তীতে আমরা চলে যাব হোয়াট আর দ্য কোয়ালিটি অফ আইডিয়াল সাইকিয়াট্রিক নার্স। কি কি কোয়ালিটি থাকলে আপনি সাইকিয়াট্রিক নার্স হতে পারবেন, এগুলো কিন্তু আমরা আগেই পড়েছি। পার্সোনাল ক্যারেক্টারিস্টিক, তো এখানে বলতেছে কোয়ালিটি অফ অ্যান আইডিয়াল সাইকিয়াট্রিক নার্স, এ নার্স ওয়ার্কিং উইথ এ সাইকিয়াট্রিক পেশেন্ট শুড। যখন একজন পেশেন্ট সাইকিয়াট্রিক নার্স পেশেন্টকে কাজ করবে তখন বলে বি সিম্প্যাথিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। অবশ্যই হতে হবে বি সিম্প্যাথিক, মানে কি আপনার সিম্প্যাথি আর ইমপ্যাথি আমি কিন্তু সাইকোলজিতে পড়াইছিলাম। সিম্প্যাথিতে একটা হলো হচ্ছে সহানুভূতি, আর হলো সহমর্মিতা, ঠিক আছে, থাকতে হবে। সেই জিনিসগুলো থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে ভালো কমিউনিকেশন এবং আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, বোঝাপড়া থাকতে হবে। হ্যাভ এ পেশেন্স অ্যান্ড এ ক্যাপাসিটি টু লিসেন। তার বলতেছে কি হ্যাভ এ পেশেন্স, অবশ্যই তার একজন সাইকিয়াট্রিক নার্সের ধৈর্যশীল হতে হবে, কারণ এই সময় সাইকিয়াট্রিক পেশেন্ট মেডিকেশন খেতে চায় না, নিতে চায় না, খাবার খেতে চায় না। তো সেই নর্মাল এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেড না, মূল কথা যেটা বলা হয়েছে। বি এ গুড অবজারভার, সবসময় আপনাকে কিন্তু ভালো একজন অবজারভার মানে পর্যবেক্ষণ হতে হবে, কারণ সাইকিয়াট্রিক পেশেন্টের বিভিন্ন সময় বিভিন্ন কিছু অ্যাগ্রেসিভ হয়ে যায়, আবার ব্লাড প্রেশার কমে যায়, বেড়ে যায়, আবার যে কোনো সময় সে মানে কি আক্রমণাত্মক হয়ে যায়, এবং সেখানে দেখবেন আরও মানে ডিস্ট্রাকটিভ কার্যকলাপ শুরু করে দেয়। তারপর হচ্ছে কি বিহোল্ড অ্যান্ড কি বলতেছে হেল্পফুল টু দ্য পেশেন্ট, বোল্ড,
অবশ্যই পেশেন্টকে আপনার কী হতে হবে, হেল্পফুল হতে হবে। পেশেন্টের যদি আপনি হেল্পফুল না হন, তো পেশেন্টের জন্য যদি হেল্পফুল না হয়, তাহলে আমাদের জন্য কিন্তু সাইকিয়াট্রিক নার্স আমাদের কেন প্রয়োজন? অবশ্যই হেল্পফুল হতে হবে। হ্যাভ এ নন জাজমেন্টাল অ্যান্ড অ্যাটিটিউড, কখনোই আপনি নন জাজমেন্টাল, আপনি বিচার না করে কোনো আচার আচরণ করতে করবেন না। অ্যান্ড টু আর দ্য পেশেন্ট বিহেভিয়ারের উপরে, কারণ এটা বিহেভিয়ারই মেইন কথাটা হলো যে তার বিহেভিয়ার দিয়েই একটা সাইকিয়াট্রিক পেশেন্টকে পুনরায় আগের অবস্থায় ফিরে আনা সম্ভব, যদি সেটা মাইনর মেন্টাল ডিসঅর্ডার হয়। আমাদের মেন্টাল ডিসঅর্ডার দুই ধরনের আছে, আমরা হয়তো আমাদের শ্রদ্ধেয় স্যার পড়াবে। একটা হলো মেজর মেন্টাল ডিসঅর্ডার, একটা হলো মাইনর মেন্টাল ডিসঅর্ডার। তো মেজর মেন্টাল ডিসঅর্ডার আছে যেমন সিজোফ্রেনিয়া, মেনিয়া, এই ধরনেরগুলো হলো মেজর মেন্টাল। বাকি যেগুলো আছে অধিকাংশই মাইনর মেন্টাল ডিসঅর্ডার। বি অ্যাভেলেবল ডিউরিং অন ইমোশনাল ক্রাইসিস, অনেক সময় দেখা যায় যে ইমোশনাল ক্রাইসিস তৈরি হবে, সেই সময় আপনার কী হতে হবে, আপনার অবশ্যই সেই সিচুয়েশনগুলোকে ম্যানেজ করার মতো দক্ষতা আপনার থাকতে হবে। বি কনফিডেন্সিয়াল, অবশ্যই হতে হবে কি আপনার কনফিডেন্সিয়াল, কোনো কিছু গোপন কিছু বললো সেই জিনিসকে আপনার রক্ষা করতে হবে। এখন আমরা যেটা পড়বো, এর আগে আমরা পড়েছি সাইকিয়াট্রিক নার্স বা সাইকিয়াট্রিক নার্সিং। আজকে পড়বো মেন্টাল হেলথ। মেন্টাল মানে মানসিক, হেলথ মানে কি স্বাস্থ্য। তো মানসিকভাবে আমাদের স্বাস্থ্য, এখন কথাটা বোঝা গেছে এরকম মেন্টাল হেলথ। অনেক সময় দেখা বলে যে মেন্টাল মানে পাগল, অনেকে বলে মেন্টাল মানে হলো পাগল না, এটা হলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির স্বাস্থ্য বলতে কি বোঝায়। প্রথম একটা কে পার্কের একটা সংজ্ঞা দেওয়া আছে, কে পার্ক বই তোমরা নাম শুনে থাকবে, কমিউনিটি মেডিসিন কে পার্ক, সেখান থেকে একটা সংজ্ঞা দেওয়া আছে। তারপর আছে কেপি নেগ্রিয়ার একটা সংজ্ঞা, জেপি প্রকাশনীর ইন্ডিয়ান রাইটারের বই। তারপর হলো কি নাবনি একটা বই, এই বইটা আমি অনেক মানে ডিপ্লোমা লাইফ থেকেই পড়েছি, তাই এই সংজ্ঞাটাই আমার বেশি পছন্দ হয়, সবার শেষের বড় সংজ্ঞাটা এটা। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাকসেপ্টেড, যেটা বলতেছে মেন্টাল হেলথ অ্যাজ দ্য ক্যাপাসিটি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে কি বলতেছে, মেন্টাল হেলথ বলতে বুঝি আমরা দ্য ক্যাপাসিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ফ্রম হারমোনিয়াস রিলেশনশিপ, হারমোনিয়াস যেটা সাদৃশ্যপূর্ণ, মিল আছে রিলেশনশিপে উইথ আদার্স, অন্যদের সাথে, টু পার্টিসিপেট ইন দ্য অর কন্ট্রিবিউট কনস্ট্রাকটিভলি, যেখানে মানুষ অংশগ্রহণ করে এবং কনস্ট্রাকটিভলি তৈরি করে, টু চেঞ্জ ইন দ্যাট সোশিয়াল এনভায়রনমেন্ট, যেটার মাধ্যমে মানুষের সোশ্যাল এনভায়রনমেন্টটা সুন্দরভাবে পরিবর্তন করে, সেটাকে আমরা বলতেছি মেন্টাল হেলথ। তারপরে আরও সংজ্ঞা আছে উপরে, যেগুলা তোমাদের যদি কারো ভালো লাগে সেগুলা পড়ে নিতে পারো, তবে আমি এটাই, এবং সংজ্ঞাটা ছোট আছে এবং খুব সুন্দর। আবার বলতেছি, মেন্টাল হেলথ বলতে বুঝি যে প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা সক্ষমতা অনুযায়ী একজন মানুষের সাথে সম্পর্ক তৈরি করা, এবং সেই কাজে নতুনত্ব এবং পরিবেশের সাথে মিলিয়ে যখন কোনো কিছু পরিবর্তন করাকে আমরা কি বলবো, মেন্টাল হেলথ। এটা একটা সংজ্ঞা। তো কে পার্কের সংজ্ঞাটাও অনেক সুন্দর। The more recently mental health has been defined a state of balance between individual, আমাদের কি, তো এটা একটা অবস্থা যেখানে কি ব্যালেন্স মেনটেন করা হয়, ভারসাম্য বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য সারাউন্ডিং ওয়ার্ল্ড, প্রত্যেক ব্যক্তির সাথে অন্যান্য যে বিশাল ওয়ার্ল্ডের মানে কি বিশ্বের অন্যান্য যে জিনিসগুলো আছে সেটার সাথে মিল রাখা, স্টেট অফ হারমোনি, এদিকে সাদৃশ্য রেখে বিটুইন দ্য ওয়ান সেলফ, একজন ব্যক্তির সাথে, অ্যান্ড আদার ব্যক্তির সাথে, হু এক্সিস্টিং, পূর্বে যা হয়েছে, বিটুইন দ্য রিয়েলিটিস, বাস্তবতায়, অফ দ্য সেলফ অ্যান্ড দ্যাট ইজ অফ দ্য আদার পিপুল অ্যান্ড দ্যাট অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে সেটাকে সেলফের সাথে ব্যক্তিগতভাবে এবং পূর্বে যা হয়েছে সেটার সাথে রিয়েলের সাথে মিল রেখে আমরা একজন মানুষ এবং এনভায়রনমেন্টের যখন কোনো কিছু ব্যালেন্স মেনটেন করি, তাকে কি বলবো, সাদৃশ্য মেনটেন করি, তখন আমরা কি বলবো, তাকে মেন্টাল হেলথ। তো যা হোক, মেন্টাল ইলনেস, তো মেন্টাল ইলনেস মানসিক অসুস্থতা বা যেটাকে বলা হয়, আমরা তো সবাই জানি অসুস্থ মানে ইলনেসটা আমরা বলি যে কোনো কিছু মানে খারাপ লাগাটাকে আমরা ইলনেস বলি। তো ইলনেস এই কথাটার প্রথম সংজ্ঞাটাতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে এবং খুব ভেরি সিম্পল, যে পিপুল হু ফেল
যখন জনগণ বা মানুষ, যেটাকে বলেন লোকজন, যেটাই বলো না কেন, ফেল টু ফুলফিল দেয়ার রুলস, যখন একজন মানুষের রুল অ্যান্ড ক্যারি আউট দ্য রেসপন্সিবিলিটি, যখন একজন মানুষ তার দায় দায়িত্ব এবং ভূমিকা সে পূরণ করতে ব্যর্থ হয়, অ্যান্ড হোজ দ্য আদার্স বিহেভিয়ার, দোজ আদার বিহেভিয়ার, সাথে অন্য অন্য আচার আচরণ ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সিচুয়েশন, একটা পরিবেশের সাথে সে এখন খাপ খাওয়াতে পারে না, আর ভিউ অ্যাজ এ মেন্টাল ইলনেস, তাকে আমরা কি বলবো? মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। আমি আবার বলতেছি যে মেন্টাল ইলনেস কাকে বলে। মেন্টাল ইলনেস বলতে বোঝায় যখন একজন ব্যক্তি বা কোনো মানুষ বা জনগণ একদম পরিবেশ পরিস্থিতির সাথে, যখন কোনো অবস্থার বা সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিতে পারে না এবং তার জীবনের যে দায়িত্ব এবং ভূমিকা সেগুলো ফুলফিল করতে ব্যর্থ হয়, তখন তাকে আমরা কি বলবো? মেন্টাল ইলনেস। তো সংজ্ঞাটা মুখস্থ করার টেকনিকটা কিন্তু তোমাদের আবারও আমি বলে দিচ্ছি, যে পিপল হু ফেল টু ফুলফিল দেয়ার রোল অ্যান্ড ক্যারি আউট রেসপন্সিবিলিটি। থেমে যাবে এই পর্যন্ত। তাহলে কি বললাম? পিপল হু ফেল টু ফুলফিল দেয়ার রোল অ্যান্ড দ্য ক্যারি আউট রেসপন্সিবিলিটি। থেমে যাও। তারপর বলতেছে হোস বিহেভিয়ার ইজ এ ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বিহেভিয়ার ইজ এ ইনঅ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সিচুয়েশন, আর ভিউ সবার সামনে তুলে ধরে অ্যাজ এ মেন্টাল ইলনেস, তাকে আমরা কি বলবো? মানসিকভাবে অসুস্থ ব্যক্তি। আমরা পরবর্তীতে চলে যাব। তো মেন্টাল ইলনেসের এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে। এটা অবশ্যই আমার হ্যান্ড নোট, তোমরা চাইলে এটাও পড়তে পারো। তো যারা একটু সহজ প্রকৃতির খোঁজো তারা এটা ইচ্ছা করলে নিতে পারো। ইট ইজ দ্য স্টেট, এটা একটা অবস্থা, ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল শো ডিফিসিয়েন্ট, প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা জিনিসের ঘাটতি, ইন এ ফাংশনিং ক্যান নট বি, সে যথাযথ কাজ করতে পারে না, অ্যান্ড সেলফ ক্লিয়ারেন্সি, নিজের থেকে, হ্যাজ এ ডিস্টর্ট অফ ইমেজ সেলফ ইন আনএবল, ডিস্টর্ট শব্দের অর্থ হলো বিকৃতি, হ্যাঁ, অফ ইমেজ, তার সামনে ইমেজ মানে হলো তো জানো ছবি, যেটাকে বলে সামনে চলে আসে, একটা বিকৃতি ছবি চলে আসে। আনএবল টু মেইনটেইন দ্য পার্সোনাল রিলেশনশিপ, ক্যান নট অ্যাডাপ্ট এনভায়রনমেন্ট, সে প্রত্যেক ব্যক্তির সাথে কি করতে পারতে? পার্সোনাল রিলেশনশিপটা করে করতে পারে, সম্পর্কটা করতে পারে না, এবং ক্যান নট অ্যাডাপ্ট এনভায়রনমেন্ট, এবং এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, তাকে আমরা কি বলবো? মেন্টাল ইলনেস। তাহলে এটা যদি আমরা বলি, মেন্টাল ইলনেস বলতে আমরা বুঝি এমন একটা অবস্থা যেখানে একজন ব্যক্তি তার কাজকর্মে যত কাজকর্ম আছে সে ক্লিয়ারলি সেটা ফুলফিল করতে ব্যর্থ হয়, এবং তার চোখের সামনে অথবা তার ইমাজিনেশন বা ছবি হিসাবে সেই জিনিসটা সে তুলতে ব্যর্থ হয়, এবং কি হয়? পরিবেশ পরিস্থিতির সাথে এবং কোনো ব্যক্তির সাথে পার্সোনাল রিলেশনশিপ গড়তে পারে না, তাদেরকে আমরা কি বলবো? মেন্টাল ইলনেস। তো যা হোক, আমরা কয়েকটা সংজ্ঞা পড়লাম। প্রথমে পড়লাম ওর পার্সোনাল ক্যারেক্টারিস্টিক অফ সাইকিয়াট্রিক নার্স, তারপর বললাম কি কোয়ালিটি অফ সাইকিয়াট্রিক নার্স, তারপর পড়লাম হলো মেন্টাল হেলথ কাকে বলে, মেন্টাল ইলনেস। এবার পড়বো ডিফারেন্সিয়েট বিটুইন মেন্টালি হেলদি পারসন অ্যান্ড মেন্টালি ইল পারসন। এটা কিন্তু পরীক্ষায় আসবেই, আমি কিন্তু বলেই দিলাম। মেন্টালি হেলদি পারসন, ক্যারেক্টারিস্টিক অফ মেন্টালি হেলদি পারসন, ক্যারেক্টারিস্টিক অফ মেন্টালি আনহেলদি পারসন। প্রশ্নটা এরকম হবে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ মেন্টালি হেলদি পারসন অ্যান্ড আনহেলদি পারসন। তো মেন্টালি হেলদি পারসনের কী কী বৈশিষ্ট্য থাকে আর মেন্টালি ইল পারসনের কী কী বৈশিষ্ট্য থাকে? তো মেন্টালি হেলদি individual can be defined as a person who feel is a comfort his and her self because he and she, তাহলে কি একজন মানুষ যে ব্যক্তিগতভাবে সে পার্সোনাল ভাবে সে কমফোর্ট ফিল করতেছে, সেটা তার কি কি ক্রাইটেরিয়া থাকলে বুঝতে পারবো। ইজ এবল টু অ্যাডজাস্ট উইথ এ সোসাইটি, সে সামাজিকভাবে সকলের সাথে খাপ খাইয়ে নিবে, তাতে সক্ষম হবে। তারপর বলতেছে কি নোজ হিজ স্ট্রেংথস অ্যান্ড উইকনেস, সে জানবে তার দুর্বল পয়েন্ট এবং তার স্ট্রং পয়েন্ট। তারপর বলেছে কি
আপনার নোজ দেয়ার ওয়ে টু অ্যাচিভ স্যাটিসফ্যাক্টরি লেভেল অফ মেন্টাল হেলথ। সে জানে যে তার অ্যাচিভমেন্ট কি, তার স্যাটিসফ্যাক্টরি লেভেল থাকবে, মানসিকভাবে সে স্যাটিসফাই থাকবে। হ্যাজ এ সেলফ রেসপেক্ট অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি, সে নিজেকে সম্মান করবে এবং পার্সোনাল আইডেন্টিটি, তার পার্সোনালিটি কেমন সেটা নির্ণয় করতে পারে। ইজ অ্যাবল টু টেক এ ওন ডিসিশন, সে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে। রেসপেক্ট আদার্স, অন্যকে সম্মান করবে, যে নিজেকে সম্মান করে রেসপেক্ট করে সে অন্যকেও সম্মান করতে পারবে। যে নিজে সে ডিসিশন নিবে। তারপর সে পার্সোনালিটি থাকবে, ব্যক্তিত্বপূর্ণ থাকবে। রেসপেক্ট আদার, ইজ অ্যাবল টু ফিল এ পার্ট অফ দ্য গ্রুপ, সে মনে করবে যে সে একটা গ্রুপের বা একটা জনগোষ্ঠীর একটা অংশ। তাহলে প্রথম কথা হলো যে কি, যে এটা কিন্তু ভাইবা বোর্ডে ধরবে যে মেন্টালি ইল পারসন এবং হেলদি পারসনের বৈশিষ্ট্যগুলা কি কি বলো। তাহলে বলবা যে প্রথমে যদি কেউ ইংলিশে না বলতে পারো তা বাংলায় বলবা, সে সমাজের সাথে খাপ খাইয়ে নিতে পারবে, সে নিজের উইক পয়েন্ট এবং স্ট্যান্স পয়েন্টসগুলা বুঝবে, সে সবার তার একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল থাকবে, সে নিজে সম্মান করবে, অন্যকেও সম্মান করবে, নিজের ব্যক্তিত্বপূর্ণ থাকবে, সে নিজেই কোনো সিদ্ধান্ত নিতে পারবে এবং সে মনে করবে আমি একটা গ্রুপ বা একটা সমাজের একটা অংশ। এটা হলো খুব সিম্পলি আমি তোমাদেরকে দিয়েছি। তো পরবর্তীতে তোমরা আরেকটা যেটা হলো ব্রিফলি দেওয়া আছে, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা তোমরা একটু খেয়াল করো। ক্রাইটেরিয়া অর সাইন অফ মেন্টালি হেলদি পারসন, যেটা তোমাদের বই থেকে দেওয়া। এটাও যদি দাও বড় প্রশ্ন আসে সেক্ষেত্রে এটা দিতে পারো, তবে সাধারণত এই কোশ্চেনটা বড় প্রশ্ন আসে না। তো তুমি বা তোমরা যারা আছো দুটাই মুখস্থ করতে পারো, এটাও খুব ভেরি সিম্পল। এক নম্বর বলছে সেলফ স্যাটিসফাই, সে নিজে স্যাটিসফাই থাকবে। হি ফিলস কমফোর্ট অ্যাবাউট হিমসেলফ, সে নিজের সম্পর্কে সে কমফোর্ট ফিল করবে। হি ফিলস রিজনেবলি সিকিউর, সবসময় সে চিন্তা করবে যে কারণগতভাবে সে ফিল করবে যে আমি একটা সিকিউরের মধ্যে অবস্থান করছি। সেলফ রেসপেক্ট, সে নিজেকে কি করবে, সম্মান করবে। হি ইজ নোন হিজ অ্যাবিলিটি, সবসময় সে জানবে যে তার দক্ষতা বা সক্ষমতা কতটুকু। হি ইজ রেডি টু অ্যাকসেপ্ট দ্য শর্ট কামিং, সে সবসময় রেডি থাকবে যে অ্যাকসেপ্ট গ্রহণ করবে যে শর্ট কামিংস, কোনো কিছু স্বল্পতার সময়ের মধ্যে যদি কোনো কিছু কেউ আসে সেটা কি করবে, সে গ্রহণ করবে। সেলফ কনফিডেন্ট, অবশ্যই সে কি হবে, কনফিডেন্ট, যে কোনো কাজ করলে কনফিডেন্টের সহিত করবে। হি শুড নট ওভার এস্টিমেট বা আন্ডার এস্টিমেট হিমসেলফ, সে কখনোই অতিরিক্ত কোনো কাজ করবে না এবং নিচেও যে কাজ করা দরকার, যা করা দরকার না সেটাও সে করবে না। হি শুড গ্রো ইন্টারেস্ট, সে সবসময় কোনো কিছু কাজ করার জন্য ইন্টারেস্টেড থাকবে। টু হিমসেলফ, নিজেকে অ্যান্ড হিজ সারাউন্ডিং, যারা এবং আশেপাশে করানোর জন্য সে করবে। তো তোমরা যদি এটা কেউ সবগুলাই না দিতে পারো, কিছু অংশ কেটে তোমরা দিতে পারো। তারপর হি শুড অ্যাবল টু টেক এ ডিসিশন অ্যান্ড ক্যান এ স্টে অন ইট, সে নিজেই নিজের ডিসিশন সক্ষম হবে, সে নিজেকে সক্ষম করে তুলবে যে নিজের ডিসিশন নিতে পারবে। অ্যান্ড ক্যান স্টে অন ইট। সেলফ কন্ট্রোল, হি হোল্ডস হিজ ওন ইমোশন, সে সবসময় কি করবে, নিজেকে কন্ট্রোল করবে এবং ওন ইমোশনকে সবসময় সে বিরত রাখবে। যেমন ফেয়ার, অ্যাঙ্গার, তারপর জয়, গোয়েল্ট, লাভ, এই অর্থগুলো তোমরা কিন্তু জানো। ফেয়ার মানে ভয় পাওয়া, অ্যাঙ্গার মানে রাগান্বিত, জয় মানে আনন্দ, গোয়েল্ট মানে ধূস, লাভ মানে হলো তো ভালোবাসা, এটা তো সবাই জানো। তো হি শুড বি অ্যাবল টু টলারেট অ্যান্ড ক্রিটিসিজম বাই আদার্স, সে সবসময় সক্ষম হবে নিজে অন্য কেউ যদি ক্রিটিসিজম করে সেটা সে কি সক্ষম থাকবে যে সেটা সে সহ্য করতে পারবে, সে কন্ট্রোল করতে পারবে। সেলফ কনসিয়াসনেস, সবসময় সে নিজে সচেতন থাকবে। হি ইজ এ কনসিয়াসনেস অ্যাবাউট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্যান অ্যাডজাস্ট উইথ ইট, সে পরিবেশ পরিস্থিতির সাথে সে সবসময় কি সচেতন থাকবে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হলেও সেই বিষয়ে সে সচেতন থাকবে। হি ফিলস হিমসেলফ অ্যাজ এ পার্ট অফ দ্য সোসাইটি, সে মনে করবে যে সে একটা সমাজের অংশ। এই কথাগুলো কিন্তু আগের কথার সাথে মিল আছে অনেকটা। টেক্স ইন্টারেস্ট অফ আদার অ্যাজ ওয়েল এজ দ্য টেক ইজ এ হার্ডশিপ অ্যান্ড রেসপন্সিবল ফর দেম, সে সবসময় কি থাকবে, হার্ডশিপ মানে বলতে যে কি তোমাদের সাথে একজনের সাথে সমাজের একটা অংশগ্রহণ করবে, সমাজের সব কাজে পার্টিসিপেট করবে, সে সবসময় কি পরিশ্রমী হবে এবং সে দায়িত্বশীল হবে। সেলফ অ্যাডজাস্টমেন্ট, হি ইজ এ ফ্রেন্ডলি অ্যান্ড উইথ এভরিবডি, সবার সাথে সে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে
চলাফেরা করবে। তারপর বলতেছে কি হি ট্রাস্ট আদার্স, সে সবাইকে বিশ্বাস করবে। হি ক্যান নট মিট উইথ দ্য প্রেজেন্ট ডিমান্ড অফ লাইফ ফেস অ্যান্ড প্রবলেম অ্যান্ড কিউরিয়াস। তাহলে বলতেছে কি সে সবসময় তার চাহিদা পূরণ করবে, বর্তমানে যে সমস্যার সমাধান আছে, যে সমস্যাগুলো আছে বা তার লাইফে যে নিডগুলো আছে সেগুলো সে করবে। তারপরে আছে যে হি ক্যান ফরগেট পাস্ট মিস্টেক, অনেক সময় সে মনে করবে, ভুলে যাবে যে আগে কি সে মিস্টেক হয়েছিল, সেই জিনিসগুলো ভুলে যাবে। অ্যান্ড ক্যান লার্ন ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স, সে তার পূর্বের অভিজ্ঞতা থেকে। হি ইজ নট নেভারনেস অফ আননোন ফিউচার, তার জীবনে কোনো মনে করবে না যে তার কোনো ফিউচার নাই, সে আননোন ফিউচার এরকম সে কখনোই মনে করবে না। তো যাই হোক, তো আমরা সংক্ষিপ্তভাবে দুইটার যে কোনো একটা পড়লেই হবে। তবে আশা করি তো এই প্রশ্নটা তোমরা মুখস্থ করবা যে মেন্টাল হেলথ কাকে বলে, ক্যারেক্টারিস্টিক অফ মেন্টালি হেলদি পারসন অ্যান্ড আনহেলদি পারসন। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। তবে আমরা আর একটু রিভিউ করি যে মেন্টালি হেলদি পারসনের কী কী ক্রাইটেরিয়া থাকে। এক নম্বরে থাকবে সেলফ স্যাটিসফাই, সেলফ রেসপেক্ট, সেলফ কনফিডেন্ট, সেলফ কন্ট্রোল, সেলফ কনসিয়াসনেস, সেলফ অ্যাডজাস্টমেন্ট। যদি সংক্ষিপ্ত পাশের প্রশ্ন আসে তোমরা এটাই ছোটো করে লিখবা, এটাও দিতে পারো। আর যদি বলো না আমরা ওইটা দিব, ওইটাও দিতে পারো। বড় প্রশ্ন আসলে অবশ্যই এটা দিবা, ঠিক আছে? অতএব আমার মনে হয় এটা মুখস্থ করাটাই বেশি বেটার। আর ভাইবার জন্য ওইটা সুন্দরভাবে গুছিয়ে বলে দিবা বাংলায়। তো যা হোক, আজকের যে আমাদের লেকচার ছিল কী কী কোশ্চেন আমরাও সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এক নম্বর বলতেছে মেন্টালি হেলদি পারসন এর ক্যারেক্টারিস্টিক আর আনহেলদি পারসনের ক্যারেক্টারিস্টিক, এটা একটা গেল। তারপরে মেন্টাল হেলথ কাকে বলে, ডিফিনিশন অফ মেন্টাল হেলথ। তারপরে পার্সোনাল ক্যারেক্টারিস্টিক বা কোয়ালিটি অফ সাইকেট্রিক নার্স। এই কোশ্চেনগুলাই তোমাদের থাকবে। তো এই ছোট ছোট কোশ্চেনগুলো আমাদের আসবে, সেজন্য আমরা ভালোভাবে প্রিপারেশন নিব। আমি 7-8টা ক্লাস নেওয়ার পরে তোমাদের একটা এক্সাম নিয়ে নিব অনলাইনে এমসিকিউর উপরে। অতএব তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিনই শেষ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।